স্নেহের শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। নবম শ্রেণীর জন্য আজকে আলোচনার বিষয় হচ্ছে গদ্য। আমি রিমা পারভিন, সহকারী শিক্ষিকা বাংলা, জুয়েন শেখ কামাল সরকারি উচ্চ বিদ্যালয়। এসো আমরা একটি ছবি দেখি। ছবিতে কি দেখা যাচ্ছে? ছবিটি দেখে তোমরা কি বুঝলে? একজন মহিলা ঘরে কাজ করছে। সেই মহিলাটি হতে পারে আমাদের কোনো একজন সহায়তা কর্মী বা গৃহকর্মী, তাই না? তাহলে তোমাদের পাঠ্য বইতে এমন একজন গৃহকর্মীকে নিয়ে অথবা গৃহের সহায়তাকারী হিসেবে দেখা গেছে, তার নাম বা সেই গদ্যটির নাম কি তোমরা বলতে পারবে? আমার ধারণা তোমরা অনেকেই জানো বা বুঝে গেছো। চলো আমরা দেখি আমাদের আজকে আলোচনার বিষয়ের নাম কি। আমাদের আজকের পাঠ শিরোনাম হচ্ছে মমতা দি। লেখক হচ্ছেন মানিক বন্দ্যোপাধ্যায়। আমরা মমতা দি সম্পর্কে জানার আগে বা আলোচ্য গল্পের সম্পর্কে বিস্তারিত জানার আগে আমরা একটু মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ভালো করে জানি। মানিক বন্দ্যোপাধ্যায় 19 মে 1908 সালে বিহারের সাঁওতাল পরগনায় জন্মগ্রহণ করেন। পিতার নাম হরিহর বন্দ্যোপাধ্যায় এবং মাতা নীরদা সুন্দরী দেবী। তার আসল নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায় তার ছদ্মনাম। তার পৈতৃক বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুর অঞ্চলে মালকদিয়া গ্রাম এবং মায়ের বাড়ি একই অঞ্চলে সাউদিয়া গ্রাম। বন্ধুদের সঙ্গে বাজি ধরে অতসী মামি নামক গল্প বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হলে লেখক হিসেবে তার নিয়তি নির্ধারিত হয়ে যায়। মাত্র 21 বছর বয়সে তিনি তার বিখ্যাত দিবারাত্রি কাব্য রচনা করেন। পদ্মা নদীর মাঝি পুতুল নাচের কথা লিখে তিনি বাংলা সাহিত্যের সিংহাসনে আরোহণ করেন। তার উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে জননী, চিহ্ন, শহরতলী, অহিংস চতুষ্কোণ ইত্যাদি। মৃত্যুবরণ করেন 3রা ডিসেম্বর 1956। মানিক বন্দ্যোপাধ্যায়ের সরীসৃপ গ্রন্থের অন্তর্গত মমতা দি গল্প আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেই মমতা দি গল্প। পাঠ আলোচনা। যেহেতু একটি গল্প অনেক বড় হয় এবং আমাদের এই গল্পটি প্রায় 4-5 পৃষ্ঠা, তাই সম্পূর্ণটা তুলে ধরা সম্ভব না এবং একটি পাঠে তোমরা একটু ভালো করে বাসায় অবশ্যই লাইন বাই লাইন করবে এবং কিছু কিছু হাইলাইটস করবে। আমিও চেষ্টা করেছি বারবার সেই সব বড় করে ছোট করে তোমাদেরকে বোঝানোর জন্য। আমাদের ঘটনা শুরুই হচ্ছে শীতের সকালে। শীতের সকালে বাধ্য হয়ে ভদ্রগড়ের এক নারী স্বামীর বেকারত্বের কারণে গৃহকর্ম নিযুক্ত হতে বাইরে বের হয়। কাঙ্ক্ষিত 12 টাকার স্থলে 15 টাকা বেতনে লেখকের বাড়িতে রান্নার কাজ নেয়। স্কুল পড়ো একটি ছেলে তাদের বাড়ির গৃহকর্মী মমতা দিকে পেয়ে অনেক খুশি হয়, তার সাথে ভাব করতে চায়। মমতাদি নীরবে নতমুখে কাজ করে যায়, অনর্থক প্রশ্ন করে না, নির্দেশের অভাবে কোনো কাজ ফেলে রাখে না। সে যেন ছায়াময়ী মানবী, ছায়ার মতোই ম্লানিমার ঐশ্বর্যে মহিষী, কিন্তু ধরাছোঁয়ার অতীত শব্দহীন অনুভূতিহীন নির্বিকার। বাড়িতে কুটুম আসার পর লেখক বা কথক রসগোল্লা সন্দেশ বেশি খাওয়ায় মমতাদির বকা খেয়েও ছেলেটি রাগ না করে খুশি হয়। পরে তাদের মধ্যে অনেক কথা হয়। 3-4 দিন পর মমতাদির গালে 3টে দাগ দেখে ছেলেটির সন্দেহ হয় তার স্বামী নির্যাতন করেছে। কিন্তু মমতাদি বরাবরের মতো সকল কষ্ট বেদনা নীরবে সয়ে যায়। ছেলেটির সহানুভূতি আর ভালোবাসা পেয়েও তা গ্রহণ করতে সংকোচ বোধ করে। তাই তো বলে কারোর কাছে যা পায় না তুমি তা দেবে কেন? বরের চাকরি হলে মমতাদি কি করবে এর প্রশ্নে মমতাদি লেখককে সন্দেশ খাওয়াবে, নয়তো হরি লুট দিবে। তুমি কি চাও? স্বামী চাকরি পাওয়ার পরও কাজ করে যেতে চায়, কারণ সামান্য আয় দিয়ে সংসার চলবে না, তবুও সে গুরুনিন্দা করে পাপ করতে চায় না। মানে তার স্বামী যে অর্থ পায় সেটা দিয়ে সংসার চলে না, আবার সে যেহেতু কাজ ছেড়ে দেয় তাহলে স্বামী তাকে তিরস্কার করবে অথবা শাস্তি দেবে, সেজন্য সে স্বামীর কথা উল্লেখ করতেও চায় না। সে নিজে যেমন আদর ও সম্মান প্রত্যাশী, তেমনি অন্যকেও স্নেহ ও ভালোবাসা দেবার ক্ষেত্রে তার মধ্যে দ্বিধা ছিল না। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে লেখক মমতাদিকে কমলা লেবু কিনতে দেখে তারপর মমতাদির সাথে জীবনময়ের গলি 27 নম্বর বাড়ির একতলায় যায়, যেখানে মমতাদি থাকতেন। ঘরের অবস্থা করুণ আর দারিদ্রতার ছাপ সুস্পষ্ট ছিল। মমতাদির একমাত্র ছেলে পেট ব্যথা ঘুমিয়েছিল। ছেলেটিকে একটি কমলা লেবু দিয়ে আপ্যায়ন করে খুবই কুণ্ঠিত ছিল, তবুও মমতাদির আপ্যায়ন করার চেষ্টা কোনো ত্রুটি ছিল না। তাই ছেলেটিকে মমতাদির লজ্জা ও সংকোচ দূর করে 2টি লেবুই খেতে চাইলে সে অনেক খুশি হয়। মূলত গরিব, অসহায় বা কাজের সহায়তাকারীর প্রতি ছেলেটির সহমর্মিতা ও সম্মান ছিল। এখানে আমরা দেখতে পাই মমতাদি মর্যাদা সম্পন্ন নারী এবং আত্মসম্মান বোধ খুবই তার শক্তিশালী হওয়া সত্ত্বেও সে তার স্বামীর বেকারত্বের কারণে, স্বামীর 4 মাস ধরে চাকরি ছিল না, সেই কারণে সে ঘরের বাইরে বের হয়
এবং লেখকদের বা ছেলেটিদের বাড়িতে রান্না বান্নার কাজ এবং দেখাশোনা বা ছোটখাটো টুকটাক কাজ করার জন্য সহায়তাকারী হিসেবে ছিল। কিন্তু তার আত্মসম্মানবোধ এতটাই ছিল এবং সে নীরবে কাজ করে যেত, এটা দেখে লেখক এবং লেখকের পরিবারের সবাই মমতাদিকে যথেষ্ট স্নেহ এবং সম্মান দিয়েছেন। আমরা এখন শব্দার্থ দেখব। এখানে আছে বামুনদি। লেখক মমতাদিকে বামুনদি বলে ডাকতে চেয়েছিলেন, কিন্তু বামুনদি হচ্ছে ব্রাহ্মদিদি সংক্ষিপ্ত রূপ, যারা হচ্ছে রান্নাবান্নার কাজে একসময় কাজ করতেন। কিন্তু এখানে আমরা মমতাদি এই পরিচয়টাতে বিব্রত বোধ করতেন। তিনি তাই বলেছিলেন আমাকে দিদি বলে ডেকো। অপ্রতিভ, অপ্রস্তুত। এখানে আমরা একটা ছবি দেখছি যে খেলোয়াড় পড়ে গেছে, তাই সে অপ্রস্তুত হয়েছে। আমাদের গল্পেও সেরকম অপ্রস্তুত ছবি আছে। হরির লুট, ছড়িয়ে ছিটিয়ে দান করা, মানে এখানে দেখা যাচ্ছে ভিক্ষুকদেরকে কেউ কিছু দান করছে অথবা গরিব অসহায়দের কিছু দান করা হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে। আচ্ছা, বাচ্চা হচ্ছে অল্প বয়সী সন্তান। পর্দা টেলে উপার্জন, নারীদের অন্তঃপুরে থাকার প্রথা ভঙ্গ করে বাইরে এসে আয় রোজগার করার কথা বোঝাচ্ছে। এখানে ছবি দেখেছি যে কতগুলো নারী পুরুষ একসাথে কাজ করছে মাঠে। অনাড়ম্বর, জাঁকজমকহীন, এখানে দেখা যাচ্ছে খুবই সাদামাটা ভাবে একটি বিয়ের অনুষ্ঠান অথবা গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ গান চলছে। পাঠ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। এখানে আমি কিছু ছোট ছোট প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, তোমরা চাইলে আরো ভালো করে খুঁজে খুঁজে বের করতে পারবে। আবার এগুলোর থেকেও তোমাদের অনেক সময় জ্ঞানমূলক বা অনুধাবন আসে। মমতাদি সংসারের অভাব বলে মর্যাদা সম্পন্ন ঘরের নারী হয়েও তাকে অপরের বাড়িতে কাজ নিতে হয়। মমতাদির বয়স হচ্ছে 23 বছর। মমতাদির ছেলের বয়স 5 বছর। স্বামীর চাকরি ছিল না 4 মাস। এক সপ্তাহ পর মমতাদি আর ছেলেটির ভাব হয়, মানে লেখকটি, আমাদের লেখক অথবা কথক হচ্ছে আমাদের এই মমতাদির সাথে ছোট ছেলেটি, যাকে মমতাদি ছোট ভাইয়ের মতো সম্মান করত। কাজগুলোকে সে আপন করে নিল, মানুষগুলোর দিকে ফিরেও তাকালো না। এই বাক্যে ফুটে উঠেছে মমতাদির দায়িত্বের স্বচ্ছতা। মমতাদির কপালে ক্ষত চিহ্নটি আন্দাজে পড়া টিপের মতো। তার মানে মমতাদির কপালে আগে থেকে একটি ক্ষত চিহ্ন ছিল, যেটি হতে পারে তার স্বামীর দ্বারা নির্যাতিত হওয়ার একটি প্রমাণ, যেটা আন্দাজে পড়া টিপের মতো। তার মানে কপালের মাঝে যেরকম টিপ পড়া হয় তার চেয়ে একটু সরে, কিন্তু বোঝাই যায় এটি একটি ক্ষত চিহ্ন। মমতাদির চোখ দুটি স্থির চঞ্চল দেখাচ্ছে। হরির লুট, দেবতা হরিকে লুটিয়ে দান করা এবং সেখান থেকে প্রচুর প্রসাদ গ্রহণ করা। বাছা শব্দটি মমতাদি গল্পে বৎস বা সম্বোধন অর্থে ব্যবহৃত হয়েছে। সবাই মমতাদির সান্নিধ্য আশা করেছিল কারণ তার কর্মনিষ্ঠা ভালো বলে। মমতাদির সংসার আর চলে না কারণ তার স্বামী 4টা মাস চাকরিতে ছিল। এখানে একটু বানান ভুল আছে, তাটা হবে না, তার স্বামীর। আচ্ছা, মমতাদির গালে চরের দাগ প্রমাণ করে স্বামীর সঙ্গে সে ছিল নির্যাতিতা ও লাঞ্ছিতা। যদিও আমরা গল্পে এমন কোনো স্পষ্ট প্রমাণ পাইনি যে তার স্বামী তার গায়ে হাত দিয়েছে বা তার সাথে খারাপ ব্যবহার করছে, কিন্তু যেহেতু তার কপালে একটি ক্ষতচিহ্ন পাওয়া গেছে এবং তার গালে 3টি দাগ পাওয়া গিয়েছে কাজ করতে এসে, তখন বোঝাই যায় যে সে তার ঘরে নির্যাতিত ছিল এবং তার স্বামী তাকে যথেষ্ট লাঞ্ছিত করতেন। আমরা এখানে এই ছবি দেখছি যে একজন গৃহকর্মী কাজ করছেন, আরেকজনও কাজ করছে এবং সেখানে আমি গৃহকর্ত্রী দেখছি। গল্পে গৃহকর্মী যারা সহায়তা করে তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে বলা হয়েছে, তবেই না তারা মালিকের ঘরের কাজকে আপন কাজ মনে করবে। মানে আমরা যদি গৃহকর্মী বা সহায়তা কর্মীদের সাথে খারাপ ব্যবহার করি তাহলে তারাও আমাদের কাজগুলোকে আন্তরিকভাবে করবে না। তাই আমাদের উচিত তাদের সাথে ভালো ব্যবহার করা। গৃহকর্মী নিয়োজিত মানুষের প্রতি মানবিক হতে হবে, তাদের আত্মসম্মান বোধকে মান্য করতে হবে। আমরা এবার অনুশীলনে চলে আসি। তোমরা বাড়িতে বসে কিছু কাজ করবে বা কিছু প্রস্তুতি নেবে। যদি তোমাদের এটা মমতাদি থেকে অ্যাসাইনমেন্ট আসে তাহলে তোমরা সেই উত্তরগুলো দিতে সহায়ক হবে, অথবা তোমাদের কাঙ্ক্ষিত শিক্ষণফল অর্জনেও এটি বিশেষভাবে ভূমিকা রাখবে। আমি একটি শর্ট কোশ্চেন রেখেছি এবং 4টি বহু নির্বাচনী প্রশ্ন রেখেছি তোমাদের বাড়িতে বসে অনুশীলন করার জন্য। অনুচ্ছেদ থেকে আমি দিয়েছি একটি, তোমার দেখা কোনো সৎ গরিব শ্রমিককে নিয়ে একটি অনুচ্ছেদ লেখো। একটি সংক্ষেপে অনুচ্ছেদ লিখবে, কোনো একটি সৎ গরিব কিন্তু সে শ্রমিক। আচ্ছা, বহু নির্বাচনী দিয়েছি, মমতাদির গালে চরের দাগ প্রমাণ করে কার স্বামীর সংখ্যায় সে ছিল, কেমন স্বামীর সংখ্যা দিয়েছিল এখানে। ওহো, আচ্ছা বানানটা ভুল হয়েছে, তোমাদের আমি স্পষ্ট করে বললাম। তার স্বামী আচরণ কেমন ছিল কি? নির্যাতিতা, লাঞ্ছিতা, মহিষী, কোনটি হবে? নির্যাতিতা, লাঞ্ছিতা। 1 ও 2, কতে 1 ও 2 দেওয়া আছে। আবার 2 নম্বর প্রশ্ন আছে, মানিক বন্দ্যোপাধ্যায়ের সরীসৃপ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? আমরা জানি 1939 সালে।
আমি প্রত্যেকটাতেই সঠিক উত্তর দিয়ে রেখেছি। ৩ হচ্ছে মমতাদি গল্পের অনুভূতিশীল মানুষ হলো মমতাদি, মা, খোকা। নিচের কোনটি সঠিক? ৩টিই সঠিক। মমতাদি খোকাকে অনেক ভালোবাসতেন ছেলেটিকে। মাও মমতাদিকে অনেক স্নেহ করতেন। খোকা তো মমতাদির ভক্তই ছিল। তাই সবাই সহানুভূতিশীল মানুষ। বামন্দি শব্দের পরিপূর্ণ রূপ কি? ব্রাহ্মণ দিদি। আমি শব্দার্থের সময় বলেছিলাম যে ব্রাহ্মণ দিদি, তাহলে উত্তর হবে খ। এতক্ষণ এই ক্লাসটিতে মনোযোগ দিয়ে থাকার জন্য এবং ধৈর্য ধরার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আগামী ক্লাসের জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো। সবাইকে ধন্যবাদ।